Welcome everybody to the session. তো আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম টাইম ভ্যালু অফ মানি and already we discussed about what is time value of money and why money has time value এই বিষয়টি আলাপ করেছিলাম এবং আজকে দেখব যে different types of time value of money and formula and how to calculate value. তো প্রথমে আমরা যে বিষয়টি আলাপ করতে চাই যে দুই ধরনের রয়েছে, একটি হলো প্রেজেন্ট ভ্যালু আর একটি হলো ফিউচার ভ্যালু। ভ্যালু দুই ধরনের। ইফ উই টক অ্যাবাউট দ্য প্রেজেন্ট টাইম, বর্তমানে ভ্যালু কি হবে? প্রেজেন্ট টাইম, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, ভ্যালু অ্যাট নাও, অ্যাট প্রেজেন্ট টাইম। And if you want to know about the value in future, that is called future value. And future means maybe after 1 month, after 1 year, আফটার ওয়ান ডে, তার মানে এটি যে কোনো সময়ের জন্যই হতে পারে। তো আমরা টাইম ভ্যালু মানের ক্ষেত্রে দুইটি ফর্মুলাই জানবো, দুইটি বিষয়ই জানবো, হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু এবং হাউ টু ক্যালকুলেট ফিউচার ভ্যালু। এখন এই প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? So present value this is a future value divided by 1 plus I to the power n. সেটা তো ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু মিনস দ্য ভ্যালু অফ মানি টুডে, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। আর ফিউচার ভ্যালু কি? पहले सर future value ये होगा, future value is the value which we get in further future. So what will be the value of money in future, or money grow at future time? So এটা হলো ফিউচার ভ্যালু। তো ফর্মুলা অলরেডি তোমাদের জানার কথা, তারপর আমরা একটু বলি। ফিউচার ভ্যালু ইকুয়াল টু, সামি কি বললা? So future value equal to present value into 1 plus I to the power n. 1 plus I to the power n সময় টাইম। জি। তো এটা তো আমরা সবাই জানি, সবাই জানি না? নাকি জানা নাই? আর প্রেজেন্ট ভ্যালু এটা বলো। So future value divided by 1 plus I to the power n. তাহলে এই দুইটা ফর্মুলা আমরা জানি। বই আছে তোমাদের সামনে? না স্যার, বই নাই। তাহলে এরপরে আর দুটি বিষয় আমরা আলাপ করে নিই। একটি হলো কম্পাউন্ডিং, আর একটি হলো ডিসকাউন্টিং। এই দুটি কাকে বলে? The process of calculating the future value অথবা the process of calculating value of money at a future time, that is called compounding. তার মানে আমরা 1 বছর পর 2 বছর পর কোনো মানির ভ্যালু যদি বের করতে চাই, এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলে কম্পাউন্ডিং। আর ডিসকাউন্টিং কোনটা? ডিসকাউন্টিং আবার এর উল্টাটা, the process of calculating the value of money at present time. তার মানে যদি আমরা এরকম বলি 10 বছর পরের 10,000 টাকা, এটা এখন ভ্যালু কত, এটা বের করার যে প্রসেস সেটি হলো ডিসকাউন্টিং। মনে থাকবে কম্পাউন্ডিং কি আর ডিসকাউন্টিং কি? জি স্যার। আচ্ছা, তাহলে কম্পাউন্ডিং কাকে বলে? The process of calculating value of money at present time called compounding.
আর ডিসকাউন্টিং হলো দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ ক্যাশ ফ্লো। ডিটারমাইনিং দ্য প্রেজেন্ট ভ্যালু, আর ওইটা হলো ডিটারমাইনিং দ্য ফিউচার ভ্যালু। দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ ক্যাশ ফ্লো অর এ সিরিজ অফ ক্যাশ ফ্লো, দ্যাট ইজ দ্য ডিসকাউন্টিং। তাহলে এই দুইটি বিষয় আমরা জানলাম যে কিভাবে কম্পাউন্ডিং বা ডিসকাউন্টিং বলতে কি বোঝায়। এখন আমরা দেখব যে এটা অ্যাপ্লাই করে কিভাবে বের করে। এই জন্য তো তোমাদের সামনে বই থাকলে ভালো হতো, বই না থাকলে কিভাবে হবে? কারোরই বই নাই? না স্যার, ভার্সিটিতে স্যার যাওয়া হয় নাই। ভার্সিটিতে যাওয়া হয় না, বই নাই, তাহলে কেমন কি? তো ভার্সিটিতে কবে যাবে তোমরা, আর কবে বই কিনবে, মানে বই কালেক্ট করবে? এই শুনতে পাচ্ছ? জি স্যার। যে দেখো বইয়ের ইয়েটা গ্রুপে দিয়েছি, দেখো পেজটা দেখো। পেয়েছো? পাওনি? পেয়েছি স্যার। 4.1 এক নাম্বার দেখো। If you invest $500 today in an account that pays 6% interest compound annually, how much will be in your account after 2 years? কি বলছে? এখন যদি তুমি $500 জমা করো, ইনভেস্ট করো টুডে, এখন, and এটা 6% তোমাকে ইন্টারেস্ট পেমেন্ট করবে, তোমাকে 6% ইন্টারেস্ট পেমেন্ট করবে এবং কম্পাউন্ডেড অ্যানুয়ালি। সেক্ষেত্রে 2 বছর পরে, আফটার 2 ইয়ার্স, হাউ মাচ, 2 বছর পরে কত হবে? তাহলে এখানে কি বের করতে হবে? 2 বছর পরের ভ্যালু, তার মানে কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ফিউচার ভ্যালু বের করতে হবে স্যার। ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আমাদের গিভেন কি কি আছে সেগুলি লিখে নাও আগে। গিভেন মানে কি কি দেয়া আছে? ইউ ইনভেস্ট $500 টুডে, তার মানে এটা হলো প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে আজকের 500। আর কি দেয়া আছে? ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত? 6%। টাইম, টাইম দেওয়া হলো 2 বছর। বের করতে হবে ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু, ফর্মুলায় বসাও। স্যার রেজাল্ট হয় 0.8। কত আসে রেজাল্ট? 561.8। সবার আসছে এটা? এই আরেকজন বলো কত আসছে? হুম?
আর কেউ করনি? স্যার করতেছি, ক্যালকুলেটরটা বের করতে একটু টাইম লাগছে। কত বলো? স্যার 1280। 1280 কেমনে হলো? আরেকজন, এই আরেকজন কে বললে না কত ছিল? মল্লিকে? 561.8. জি, এইটা ঠিক আছে। 561.8। 8. স্যার টু দি পাওয়ার না দিয়ে আমি ইনটু করে রাখছি, তাই স্যার ডাবল আসছে স্যার। টু দি পাওয়ার। হুম। 2 নাম্বারটা দেখো। দুই নাম্বারটা দেখো। দুই নম্বরে কি বলছে দেখো। If the present value of an investment that promises to pay you $1,000 in 5 years, if you can earn 6% interest compounded annually. পারবে না? স্যার এখানে 1000 এটা ফিউচার ভ্যালু না? 1000 in 5 years। জি, 5 বছর পরে দিবে, তাহলে তো অবশ্যই ফিউচার ভ্যালু হবে। তাহলে একইভাবে গিভেন লিখে নাও। গিভেন কি কি আছে সব লিখো। ফিউচার ভ্যালু 1000, 6%। ইন্টারেস্ট কত? স্যার 6%। 6%। আর টাইম কত? n 5 ইয়ার্স। 5 ইয়ার্স। বের করতে হবে কি? স্যার এখানে তো এমও আসবে, অ্যানুয়ালি কম্পাউন্ডেড। অ্যানুয়ালি তো অ্যানুয়ালি, নো চেঞ্জ। সেমি অ্যানুয়াল বা অন্যান্য কিছু হলে সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে। এখানে তো অ্যানুয়াল, অ্যানুয়াল থাকলে তো আর নো চেঞ্জ। 747.25। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত আসলো? 747, 1000। 1.06 পাওয়ার হবে 5। আরেকজন বলো রেজাল্ট কত আসে? স্যার করতেছি।
Sir, 747.25. $747.25 সবার এসছে এটা? জি স্যার, এটা আমার আসছে। ওকে, তাহলে তো গুলি সহজ, তোমরা সবাই পারবে সহজগুলি। এবার অন্য টাইপের একটু দেখি। ফোর 12 এটা বের করো, 12 নাম্বার, 12 নাম্বারটা বের করো, 412। স্যার এখানে তো 47 পর্যন্ত দেওয়া আছে। ও আচ্ছা, তো বই না থাকলে তো এই ঝামেলা। বারো নাম্বার দেখো, প্রবলেম 412 এ কি কি দিয়ে আছে বলো। হুম, ফিউচার ভ্যালু দেওয়া আছে, এন দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে 8%। হুম, স্যার এগুলো কি পার ইয়ার করে যাব? বের করতে হবে কি? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা কি? PV equal FB by 1 plus I power n. এখানে তো দুইটা ক্যাশ ফ্লো স্ট্রিম এ, আমরা প্রথমে বের করব স্ট্রিম এ, ক্যাশ ফ্লো স্ট্রিম এ, A. এটা বের করব। তো এইটা বের করার জন্য প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, তো এখানে তো আমাদের অনেকগুলি ক্যাশ ফ্লো না, জি স্যার। তাহলে ফর্মুলায় বসাও। এটা হলো ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারের জন্য 1.08 পাওয়ার কত হবে? 1. তারপরে তুমি আবার অ্যাড করবে ফোর্থ ইয়ার, এটাকে করবে 2, আর কত? 400,
3 আর একটি হলো four। মানে এখানে আলাদা আলাদা ক্যাশ ফ্লো যেহেতু মিক্সড স্ট্রিম, এই জন্য স্ট্রিম এরটা আমরা আলাদা আলাদা হবে, ফর্মুলা সেম, ফিউচার ভ্যালু বাই ওয়ান প্রেজেন্ট ভ্যালু মানে বের করার যে ফর্মুলা, ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ওই যে ফর্মুলা, প্রতিটি ফর্মুলাই আমাদের এখানে সেম, শুধু এই জন্য ক্যাশ ফ্লোগুলি চেঞ্জ করে আলাদা আলাদা লিখলাম এবং সবগুলি অ্যাড করবো আমরা। এটা করলে কত হয় দেখো, কত আসে দেখো, বের করো। করতেছো তোমরা? এই তোমরা কি করতেছো? জি স্যার। হ্যাঁ, করো করো করো। ক্যাশ স্ট্রিম এটা সবগুলা বের করছি, টোটাল অ্যাড করছো কত হয়? সবগুলা যোগ করবো স্যার? হ্যাঁ, যোগ না করলে টোটাল কেমনে পাবে? ওকে, কত হয়? হুম, স্যার যোগ করতেছি। Sir, 973.55. সবার আসছে এটা?
এই যে এর সাথে মিলছে, এই যে করে স্যার দিলাম। 973 আছে, মিল স্যার। আছে, কিন্তু স্যার তারপরে স্যার 973.83 আসে স্যার। 83 তো আমার আসলে 6 পড়স 83 আসলে সমস্যা নেই, যে এরকম তো। 83 82 একই কথা। আচ্ছা 973.83 একই কথা। আচ্ছা স্যার। আসছে এটা? জি স্যার। তাহলে আসে নাই কার? স্যার আমার 973.68 আসছে। 68 কেমনে আসলো? স্যার ওই শেষের দিকে পয়েন্ট একটু উল্টা পাল্টা এই যে হচ্ছে। করেই তো দিয়েছি, দেখো মিলিয়ে দেখো। স্যার আপনি এরকম 59 লিখছেন না, 92.59, আমি পুরাটা নিয়ে নি। হুম, আচ্ছা 973 মিল থাকলেই হবে, পরে এদিক সেদিক হলে সমস্যা নেই। স্যার তাইলে ঠিক আছে। পরে পয়েন্ট সামথিং এদিক সেদিক হলে ওইটা সমস্যা না। তাহলে একইভাবে তোমরা আবার কি করবে, ক্যাশ ফ্লো স্ট্রিম বি, এটা একইভাবে করে ফেলো। করতেছে তোমরা? জি স্যার। জি স্যার। স্যার এক্সাম কখন হবে স্যার? এক্সাম midterm? তো এই মাসের 3rd উইকে সম্ভবত, মনে করো 20 তারিখের দিকে হয়তো। স্যার আরেকটা হচ্ছে এখানে কাবার করবো কিভাবে, এখন তো এক মাসের ইয়েটা, যে এটা তো এপ্রিলে সাধারণত ইয়ার সেমিস্টার স্প্রিং। বুঝলাম না, আবার বলো।
ওই স্যার আমরা তো সাধারণত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত হচ্ছে একটা সেমিস্টার, তারপর হচ্ছে মে থেকে আগস্ট পর্যন্ত। কিন্তু আমরা শুরু করলাম তো ফেব্রুয়ারিতে, তাহলে জানুয়ারিতে তো শুরু করে নেই। এটার ক্ষেত্রে কি হবে পরবর্তীতে, যখন মার্চ থেকে খুলবে? এটা আবার এইভাবে এক মাস ইয়ে থাকবে, পিছাবে। এপ্রিল না হয়ে ওইটা মে হবে, পরেরটা আবার এক মাস হবে, লাস্টে আবার ডিসেম্বরে শেষ হওয়ার কথা, ওইটা জানুয়ারিতে শেষ হবে এরকম। তোমার তো 6 উইক করে ক্লাস, সেই হিসাবে থাকবে। মধ্যে ঈদের বন্ধ আছে, ওগুলির জন্য হয়তো কিছু সময় কম বেশি হবে। স্যার আমার কিছু কোশ্চেন ছিল, একটু যদি বলো। জান। আরেকটা হচ্ছে স্যার, এখানে কি এরকম কেউ আছে কিনা যে যারা মানে বিবিএ করতেছে, পাশাপাশি ওরা টার্গেট ছিল যে বাইরের দেশে চলে যাবে, ঠিক আছে, ওইখানে কি করা যাবে কিনা, বাইরের দেশে থাকি এই কোর্সটা কমপ্লিট? ক্রেডিট ট্রান্সফারের কথা বলছো? ক্রেডিট ট্রান্সফার কি করা যাবে কিনা? ক্রেডিট ট্রান্সফার করা যাবে। তো আরেকটা হচ্ছে এমনি করা যাবে কিনা, ধরেন আমি ধরেন একটা দেশে গেলাম, ওইখানে অনলাইনে পরীক্ষা দিলাম, বা এখন যেভাবে হয় এইভাবে কি সিস্টেম করা যাবে কিনা? দেশের বাইরে গিয়ে? যে হ্যাঁ, ধরেন আমি দেশের বাইরে গেলাম, কিন্তু আমি এখানে পড়লাম, ওদের গ্রাজুয়েট শেষ করলাম যেমন ইসলামী ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তোমার তো আর সার্টিফিকেটে তো আর লেখা থাকবে না যে অনলাইনে শেষ করছি। মানে এই সুযোগটা কি আছে কিনা, বা আছে। এখন তো সব দেশেই অনলাইনে ক্লাস চলছে, আমেরিকাতে, ইউরোপে, সব জায়গায় পরীক্ষাও অনলাইনে হচ্ছে। ওখানে তো আমেরিকাতে তো তোমার রিটেন পরীক্ষাও নেয় অনলাইনে। ঠিক আছে, মানে আমার ক্ষেত্রে ধরেন আমি একজন, ধরেন সাধারণত আমার টার্গেট যদি থাকে যে বাইরের দেশে যাওয়া, ঠিক আছে, ধরেন আমি 8 সেমিস্টার, 4টা সেমিস্টার বাকি আছে, ওই 4টা তাহলে আমি অনলাইনে করলাম। হ্যাঁ, 4টা সেমিস্টার তুমি মানে এই 8টা, তাহলে তোমার ক্রেডিট ট্রান্সফার করতে হবে আগে। প্রথম কাজ ক্রেডিট ট্রান্সফার, তারপরে বাকিটা করতে পারবে। স্যার আমি বলি স্যার, আমি বুঝছি ওর কাহিনীটা। ও স্যার মানে বাইরে যাইতে চাইতেছে বিদেশে, মানে ওইখানে বসে মানে এরকম এখন যে অনলাইন ক্লাস হইতেছে এরকম মানে চালাই যাইতে চাইতেছে। কিন্তু স্যার ওর তো সমস্যাটা হবে যদি মানে ভার্সিটি কইলা দেয়, তখন তো ভার্সিটিতে এসে পরীক্ষা দিতে হবে। জি, ওইটা তো তুমি এটা তো হ্যাঁ, ওইটা বিদেশে গেলে আর দিতে পারবে না ও। ওইটা তো তুমি বাইরের দেশে বিদেশে গেলে তারা খুলে দিয়ে বললো যে আগামীকাল মাস থেকে তোমার ইয়া হবে। তাইলে আর দিতে পারবে না। না, এটা হলো একটা দিক। 2 নাম্বার হলো তুমি ওখানে ভর্তি হলে তুমি ওখানে গিয়েছো কিনা সেটা তো আগে কনফার্ম করতে হবে। ডরমিটরিজ ফ্যাসিলিটিস, তারপরে কাগজপত্র অফিসে জমা দেওয়া, ওগুলি তো তোমার করতে হবে। তারপরে ভিসা প্রসেসিং, তারপরে তোমার এই যে বাংলাদেশের অফিস, ওই দেশের অফিস, সেগুলির যাতায়াত, এই কাগজপত্র এগুলি তো তোমার রেডি করে দিতে হবে। তুমি তো আর এখানে বসে বসে তোমার অ্যাডমিশন নিয়ে ওইটা তো করার সুযোগ নেই। ওটা কিছু কিছু কোর্স আছে যেগুলি বাইরের দেশের কোর্স, এখানে বসে অনলাইনে করা যায়, সেটা আলাদা কথা, কিন্তু বিবিএ ডিগ্রি তো আর ওইভাবে হবে না। স্যার আরেকটা হচ্ছে ধরেন আমি ধরেন 8 সেমিস্টার করলাম, করার পর আমি বিদেশে গেলাম 5 বছর পরে বা 10 বছর পরে আইলে ওই 4টা সেমিস্টার করা যাবে কিনা ওইটার ক্ষেত্রে? স্টাডি গ্যাপের একটা লিমিট আছে। যে 2 সেমিস্টার 3 সেমিস্টার মানে 1 বছর, এটা এক এক ভার্সিটির এক এক নিয়ম থাকে। তো এখানে 3 বছর 4 বছর যদি গ্যাপ হয়, তখন তো এত স্টাডি গ্যাপ তারা অ্যাকসেপ্ট করবে না। 1-2 সেমিস্টার গ্যাপ এটা অ্যাকসেপ্ট করে। তুমি 3-4 বছর পরে গিয়ে এটা কমপ্লিট করতে চাইবে, এরকমের তো হয় না। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে ক্রেডিট ট্রান্সফার, না স্যার? ক্রেডিট ট্রান্সফার হলো যারা এখনই যেতে চায় এবং যতটুকু এখানে কমপ্লিট করেছে বাকিটা ওইখানে করতে চায়, তাদের জন্য ক্রেডিট ট্রান্সফার। এই আর অনেকে আছে যে এখানে বিবিএটা শেষ করে ওইখানে গিয়ে অন্য কোর্সে ভর্তি হয়, এমবিএ অথবা ফার্দার কোনো কোর্স, সেক্ষেত্রে তো এটা এখানে শেষ করে ওইখানে গিয়ে ভর্তি হতে হয়। স্যার ঠিক আছে, আমি অফিসে যাই। ওকে স্যার। স্যার ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে তো মানে আমি যে কোর্সগুলো এই ইউনিভার্সিটি থেকে করলাম সেই কোর্সগুলো যদি ওই ইউনিভার্সিটির সাথে না মিলে তাহলে তো আমার মানে হবে না, তাহলে তো আমার এই যে কোর্সগুলো মিলবে না সেই কোর্সগুলো তো বাদ হয়ে যাবে নাকি? জি, যেগুলি মিলবে ওগুলি অ্যাকসেপ্ট করবে, জি জি আর যেগুলি মিলবে না ওগুলি আবার নতুন করে করতে হবে। জি।
তো তাহলে তো মানে ক্রেডিট ট্রান্সফার করা তো একটা রিস্ক হয়ে যায়, কারণ দেখা গেল যে আমি এক সেমিস্টার কমপ্লিট করলাম কিন্তু মানে আমি তার তার হয়ে কথা বলতেছি, আমি 8 তো সেমিস্টার কমপ্লিট করে তোমার দেখা গেল 2 সেমিস্টার অ্যাকসেপ্ট হয়েছে, বাকিগুলি মিলে নাই, এই জন্য বাদ। তাহলে তো আবার সেই 2 সেমিস্টার থেকে মানে থার্ড সেমিস্টার থেকে কন্টিনিউ করতে হবে। জি। হুম। স্যার ওই পেপারটা সাধারণত কিভাবে লইতে হবে বা এখানে ইউনিভার্সিটি থেকে আমরা বিআইইউতে কোন পেপারটা? এই ধরেন ক্রেডিট ট্রান্সফার মানে এটা কি বলতে যাগুলো হয়েছে ওইগুলার একটা লিস্ট নাকি বাকিগুলার লিস্ট যেগুলো এখনো বাকি যেগুলি আছে? হয়েছে সেগুলির লিস্ট, কত গ্রেড, মানে গ্রেড শিট। এই গ্রেড শিটটা ওই যেখানে যেতে চাই সেই ইউনিভার্সিটিতে শো করতে হয় যে আমি এই কোর্সগুলি করেছি, এত ক্রেডিট কমপ্লিট। তখন স্যার তারা, আমাদের ভার্সিটিতে কি দেয় স্যার? হ্যাঁ দিব না কেন, এখানে এখানে তো এমনিতে দেশের অন্য ভার্সিটি থেকে অনেকে আসে না আমাদের এখানে ক্রেডিট ট্রান্সফার, বা আমাদের এখান থেকে কেউ যদি অন্য জায়গায় যায় ওগুলি তো দেয়। জি স্যার। তো সেটা তোমাকে ওইখানে শো করলে আমাদের ওরা, স্যার এই যে জিইডি এর কয়টা কোর্স আছে স্যার, একদম আপনার ফার্স্ট সেমিস্টার থেকে 5 সেমিস্টার পর্যন্ত স্যার, এই কোর্স গুলো মিলে না স্যার, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সাথে এটা তো এটা ম্যাচ তোমার করে না। এক্সট্রা, জি এটা জি তো এক্সট্রা, এটা মিলবে না। আর এটা তো তোমার এই কারণে তোমার লস হচ্ছে না, কারণ এটা এক্সট্রা 120 ক্রেডিট। জি। নর্মালি হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 120 ক্রেডিট। আচ্ছা 120 ক্রেডিট হলে তুমি তো পড়ছো 132 ক্রেডিট, ওটা তো বেশি জি স্যার। তোমার এক্সট্রা। আচ্ছা 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 স্যার। তো 120 তো তোমার ঠিক আছে, আর বাকিটা তো জিএডি এর মধ্যে গেল, ওটা তো এক্সট্রা। তো ওইটা জিএডির কোর্সগুলি তো আর দুই একটা হয়তো পেতে পারো, না বাইরের দেশে গেলে পাবে না, তো ওগুলি বাদ আর কি। তো সেক্ষেত্রে তোমার যতগুলি কোর্স কমপ্লিট হয়েছে এর 1/4 হয়তো ইয়ে হবে, অ্যালাউ হবে। অনেক সময় দেখা যায় সেম কোর্স কিন্তু কোর্স টাইটেল ডিফারেন্ট হওয়ার কারণে সেক্ষেত্রে সমস্যা হয়। ও ক্ষেত্রে যেটা করতে হয় যে কোর্স কন্টেন্ট এটা পাঠাতে হয় যে এটা আপনাদেরই সেম কোর্স, কিন্তু আমরা কোর্স কন্টেন্টের মিল থাকলে তখন আবার অ্যাকসেপ্ট করে। মনে করো তুমি এখানে কোর্সের নাম হলো, আমরা কি পড়ছি, ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স, এখন এই নামে নাই, ওদের ওইখানে আছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স মনে করো। তো প্রিন্সিপালস অফ ফাইন্যান্স আর তুমি পড়েছো ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স, এখন তারা তো অ্যাকসেপ্ট করবে না। এই জন্য তখন তোমাকে কন্টেন্টস দেখাতে হয় যে এই কোর্সে আমরা ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সে এই টপিকগুলি পড়েছি, মনে করো কোর্স আউটলাইন। তখন ওরা মিলিয়ে দেখে যে ওদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের মধ্যে এগুলি আছে কিনা, যদি কন্টেন্টস এর মিল থাকে তখন আবার এই কোর্সটা অ্যাকসেপ্ট করে। কথা বুঝছো? হুম, এই শুনছো? জি স্যার। জি। জি স্যার। তো এটা হলো নিয়ম আর কি। যাই হোক, ক্যাশ ফ্লো স্ট্রিম বি বের করেছো? Yes, sir. 1232.24. 1000 232.24. Sir, কি হলো? স্যার একটা 3 বেশি হয়ে গেছে। ওকে, সবার আসছে এটা? তোমরা হোমওয়ার্ক করবে, 1 2 তো করলাম, তাহলে 4 3 থেকে 4 6 3 4 5 6 এগুলি হোমওয়ার্ক থাকলো, ওকে বুঝছো? স্যার। জি স্যার। আর বাকিটা তাহলে আগামী ক্লাসে আবার আমরা দেখবো, তোমরা বাসায় ট্রাই করবে 4 3 থেকে 4 6। এখন যদি কোনো সমস্যা থাকে, না বুঝে বলতে পারো, প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার রেকর্ডিংটা স্যারকে আপলোড দিয়ে দেবেন? হ্যাঁ ইনশাআল্লাহ দিব। তোমাদের একটা দিছিলাম না, পরের গুলি দেই নেই।
জি স্যার। আচ্ছা দিয়ে দিন, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা যদি বই না নিয়ে স্যার আপনি যা পড়াইতেছেন ওইগুলাই পড়ি তাইলেই স্যার আমাদের জন্য কভার হয়ে যাবে না? স্যার ভার্সিটি এত দূরে যাওয়া বই আনা অনেক টাফ হয়ে যায় তোমার বাসা কোথায়? স্যার আপনার লেকচার গুলো ফলো করলে। তোমার জি স্যার। বাসা কোথায়? স্যার আমার বাসা অনেক দূর স্যার ভার্সিটি থেকে। তো অনেক দূর বলতে কোথায়? স্যার আমার বাসা হচ্ছে স্যার মগবাজার। মগবাজার। মগবাজার তো আর বেশি দূর না। যাই হোক, তো মগবাজার এটা বেশি দূর না। আমার আমার বাসা মোহাম্মদপুর, তোমার বাসা মগবাজার খুব বেশি দূর হলো? ও তাহলে স্যার ঠিক আছে, তাইলে স্যার আমার বাসা স্যার ভার্সিটির উপরে স্যার। তো তুমি এটা পড়লে হবে কি না, হবে বলতে তুমি যদি সবকিছু মনে থাকে তোমার ভাইবার জন্য হয়তো হবে, কিন্তু রিটেন পরীক্ষার জন্য তো তোমার ডিটেলস পড়তে হবে। জি স্যার। তো সবাই চেষ্টা করো বইটা কালেক্ট করার, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। তাহলে আজকে শেষ করি। ওকে স্যার। ওকে, ফি আসসালামু আলাইকুম স্যার। আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।